আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রকল্প থেকে রাজস্ব খাতে ইসলামপুর ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমরা চলতি মাসের 9 তারিখে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করি। সেই সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী 24 তারিখের একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের নিকট। সেই আলটিমেটামে আমাদের মূল দাবি, বিগত সরকারের আমলে যে বৈষম্যমূলক রায় 460 এই রায়টি বাতিল করা সহ চাকরি রাজস্বকরণ, স্থায়ীকরণ এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আমাদের সংবাদ সম্মেলনটি করেছিলাম। যেহেতু সেখানে 24 তারিখ একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং 24 তারিখ রবিবার পড়ে যাওয়াতে উপস্থিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিগণ তারা প্রস্তাব করে যে এই 24 তারিখের এই প্রোগ্রামটি 23 তারিখে করা যায় কিনা, একদিন আগে, যেটা হচ্ছে শনিবার। কারণ রবিবারে অনেকেরই অফিস থাকায় অনেকেই উপস্থিত হতে পারবেন না। সেজন্য উপস্থিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জনবল যারা ছিল, সেই সংবাদ সম্মেলনে উপস্থিত যারা ছিল, তারা আমাদেরকে পরামর্শ দেয় যে ভাই আপনারা 23 তারিখে প্রোগ্রামটি করেন। তো যাই হোক, উপস্থিত সেই যারা উপস্থিত যারা ছিল তাদের সমন্বয়ে আমরা পরবর্তীতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, যেখানে আপনার সংবাদ সম্মেলনে যারা ছিল, উপস্থিত ছিল, তারা সবাই আছেন এবং শুধু তারাই না, আমাদের অত্র ফোরামের আওতায় আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জনবল প্রায় 350 মতো প্লাস হবে জনবলের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়। সেখানে আপনারা জানেন বা ফোরামের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা দেখেছেন একাধিকবার বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিং কল করে আমাদের যে কর্ম পরিকল্পনা, যে আমরা যে একটি শান্তিপূর্ণ মানববন্ধন বা আন্দোলন কর্মসূচি করতে চাচ্ছি, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিকবার মিটিং করা হয় গুগল মিটের মাধ্যমে। এবং আমরা একটি ভোট পোলিং করি, যেখানে আন্দোলনের পক্ষে বা বিপক্ষে আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়েছে। তো সেই ভোট পোলিং এর রেজাল্টে দেখা যায় যে প্রায় 96% জনগণ অত্র ফোরামের আওতায়, যারা আপনারা চাচ্ছেন বা চেয়েছেন যে এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি হওয়া প্রয়োজন। তো আপনাদের সেই ভোট পোলিং এবং উপস্থিত সংবাদ সম্মেলনে যে সমস্ত প্রতিনিধিগণ ছিল তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ফোরাম চিন্তা করে যে যেহেতু আপনারা চাচ্ছেন যে একটি আন্দোলন কর্মসূচি করা হোক এবং সেটা আপনাদের পরামর্শ অনুযায়ী আপনারা চাচ্ছেন যে 23 তারিখ করা হলে ভালো হয়, সেজন্য আমরা বিগত 9 তারিখে প্রোগ্রামটা করার পরে খুব সম্ভবত 12 অথবা 13 তারিখের দিকেই আমরা আমাদের বিভিন্ন প্রতিনিধিগণ যারা মূল দায়িত্ব পালন করছেন, তারা মূলত ঘোষণা দিয়েছেন যে আগামী 23 তারিখ মানে এই শনিবার একটি শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি বা মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সে লক্ষ্যে আমাকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিগণ তাদের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করেছেন। সেজন্য আমি আসলে আজকের এই লাইভটিতে এসেছি। সেটা হচ্ছে যে যেহেতু এখন সরকার পরিবর্তন হয়ে গেছে
বিগত সরকারের আমলে বিভিন্ন আইন, বিভিন্ন সংবিধান, বিভিন্ন নিয়মকানুন পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি যে এই মুহূর্তে বিগত সরকারের যে কালো আইন 460, যে 460-এর যে রায়টি আছে, যে 8টা অবজারভেশন আছে, সেটাও পরিবর্তন হওয়া প্রয়োজন। কারণ এই রায়ের ফলে, এই 8টি অবজারভেশনের ফলে বাংলাদেশে যত উন্নয়ন প্রকল্পের জনবল আছে তারা সবাই কিন্তু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য বাধাগ্রস্ত। শুধু যে উন্নয়ন প্রকল্পের সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবলই যে বাধাগ্রস্ত শুধু সেটাই নয়, বরং আপনারা জানেন যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত যে সমস্ত ভাইরা আছেন যারা মামলা করেছিলেন, যারা হাইকোর্টের রায় পেয়েছেন বা আপিলেট ডিভিশনের রায় পেয়েছেন, তারাও কিন্তু অনেকেই এই 460-এর জন্য আটকে আছেন। তো মূল কথা হচ্ছে যে 460 এই রায়টা সংশোধন বা বাতিল না হওয়া পর্যন্ত কোনো উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর হতে পারবে না। আর নির্বাহী আদেশের জন্য যারা চেষ্টা করতেছেন সেটা ভিন্ন কথা, সেটা আসলে এই মুহূর্তে সম্ভব না এবং সরকার কখনোই, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কখনোই কোনো নির্বাহী আদেশ দিবে না। কাজে আমাদের হচ্ছে 460 এই রায়টাকে বাতিল করতে হবে। আর এই জন্য তো আসলে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কোনো কমতি ছিল না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছি, মাননীয় আইন উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দিয়েছি, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি মহোদয় ওনাদের কাছে স্মারকলিপি জমা দিয়েছি, আমরা সংবাদ সম্মেলন করেছি। এছাড়া আমরা বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে জনপ্রশাসন, অর্থ বিভাগে আমরা যোগাযোগ করেছি। যেহেতু আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও আমার একটু সমস্যা হচ্ছে, যাই হোক, আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও যেহেতু আমরা এক প্রকার ব্যর্থ বলা যায়, সেহেতু আমাদের দেয়ালও পিঠ থেকে গেছে, এই মুহূর্তে আন্দোলনের বিকল্প কিছু নেই। হ্যাঁ, আন্দোলনের বিপক্ষে অনেকেই আপনারা বলেছেন, আপনাদের সাথে ফোরাম বা আমরাও একমত। আন্দোলনের আসলে যে সময়টা প্রয়োজন, যে সময় আসলে আন্দোলন করাটা উচিত, সেই সময়টা আসলে আমি মনে করি অলরেডি পার হয়ে গেছে। মনে করেন আগস্টের পর থেকে 3 মাস তো পার হয়ে গেছে। এখন বিগত 3 মাসের মধ্যে যারা বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছেন আপনারা দেখেছেন তার ফলাফল কি। তো যাই হোক, আমি মনে করি যে এই মুহূর্তে ফোরামের পক্ষ থেকে বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিগণ, সাহসী নেতৃবৃন্দ যারা আপনারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা চাচ্ছেন যে 1 মিনিট সোহেবা পানি নিয়ে আসো তো। তো আপনার যারা চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে একটি আন্দোলন কর্মসূচি পালন করা প্রয়োজন, সেই জন্য ফোরামের পক্ষ থেকে একটি আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেটা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পোস্টের মাধ্যমে জেনেছেন। শুধু পোস্টের মাধ্যমেই না, ইতিমধ্যেই ফোরামের সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম শফি, উনি লাইভে এসে এটি বিষয়টি ক্লিয়ার করেছেন। ফোরামের যুগ্ম আহ্বায়ক ফোরামের যুগ্ম আহ্বায়ক SM রাকিবুল ইসলাম বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদের
আন্দোলন কর্মসূচির কথা জানিয়েছেন। এছাড়াও ফোরামের আওতায় বিভিন্ন নেতৃবৃন্দ তারা আন্দোলনের জন্য ব্যাপক প্রচার প্রচারণা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ দিতে চাই। এবং অত্র ফোরামের আওতায় আপনারা যারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জনবল আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে শেষবার একটি চেষ্টা আমরা করতে চাই, সকল উন্নয়ন প্রকল্পে জনবল মিলে এই চেষ্টাটা আমাদের করতেই হবে। এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামী 23 তারিখ স্থানটা খুব সম্ভবত জানিয়ে দেওয়া হবে। আপনার ইতিমধ্যে যারা জানেন তারা তো জানেন, কিন্তু স্থানটা আসলে একটি খুব ভাইটাল স্থান। সেজন্য লাইভে আমি স্থানটার কথা উল্লেখ করতে চাচ্ছি না, এতে একটু সমস্যা হতে পারে, আয়োজক যারা আছেন তাদের সমস্যা হতে পারে। তো স্থানটা জানিয়ে দেওয়া হবে। আর আপনারা যারা এখনো প্রস্তুতি গ্রহণ করেননি, যেহেতু শনিবার আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, আপনারা প্রস্তুতি নেন। শুক্রবার রাত্রে অথবা আপনার শুক্রবারে আপনারা ঢাকায় চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন, এবং শনিবার সকাল 8টা থেকে আপনারা উপস্থিত হওয়া শুরু করবেন। এখানে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচিটি পালন করব। আমরা কোনো নৈরাজ্য অরাজকতা করব না, বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমাদের প্রত্যেকের যারা আমরা কর্মরত আছি, আমরা প্রত্যেকে আইডি কার্ড নিয়ে আসব। আমরা প্রত্যেক প্রকল্পের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে আসব। ব্যানারে শুধু থাকবে বৈষম্যমূলক 460/2017 রায় বাতিল চাই বা সংশোধন চাই, যেটাই লেখেন না কেন, শুধু এটা থাকবে। এখানে ব্যানারে চাকরি রাজস্বকরণ চাই বা স্থায়ীকরণ চাই এই ধরনের কোনো কিছু লেখা যাবে না। কারণ ধরেন চাকরি রাজস্বকরণ চাই, স্থায়ীকরণ চাই, এই বিষয়গুলো নিয়ে সরকার বিরক্ত হয়ে গেছে। সরকার পুরোপুরি বিরক্ত হয়ে গেছে প্রত্যেকটা অধিদপ্তরের বিচ্ছিন্ন একক আন্দোলনের ফলে। শুধু অধিদপ্তর না, আরো কয়েকটি আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন 5 তারিখের পরে। তো এগুলোতে আসলে সরকার বিরক্ত হয়ে গেছে। কাজেই আমাদের দাবিতে আমরা এটা উল্লেখ করব না যে আমাদের চাকরি রাজস্বকরণ বা স্থায়ীকরণ করতে হবে, এটা আমরা উল্লেখ করব না। 460 নিয়ে এখন পর্যন্ত কোনো আন্দোলন হয় নাই। 2019 সালে যখন রায়টা হয়, এখন 2024 শেষ হয়ে গেছে। বিগত 5 বছরে অনেক আন্দোলন হয়েছে, বাংলাদেশে অনেক ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে। 460 এই রায়টা পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো আন্দোলন বা ইস্যু বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই। এই ইস্যুটা, এই আন্দোলনটা আমাদেরকে তৈরি করতে হবে। বাংলাদেশ হচ্ছে ইস্যুর দেশ, একটার পর একটা ইস্যু তৈরি হয়, ইস্যু আসতে থাকে। তো আমি মনে করি এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের ব্যানারে শুধুমাত্র 460/2017 এটা লিখবেন যে বিগত স্বৈরাচারী সরকারের কালো আইন 460/17 এটা বাতিল চাই। ঠিক আছে, এইটাই আমাদের দাবি। এইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসেন। প্ল্যাকার্ড বা ফেস্টুন এগুলো বানিয়ে নিয়ে আসেন। আমাদের সাকলাইন নামে একজন আছে, উনি বেশ কিছু প্ল্যাকার্ডের নমুনা দিয়েছেন, লেখার নমুনা। আপনারা সেগুলো ফলো করতে পারেন। আপনাদের নিজস্ব কোনো অভিমত থাকতে পারে, সেটা পারেন। অবশ্যই উপস্থিতিটা নিশ্চিত করতে হবে। আপনার প্রকল্পে যদি 100 জন থাকে, 100 জন যদি উপস্থিত না করা সম্ভব হয়, অ্যাটলিস্ট
60 থেকে 70 জন যেন আপনার প্রকল্প থেকে আসে। তবে মানে মোট কথা হচ্ছে আপনি আপনার প্রকল্পের 60 to 70% পিপলস আপনারা প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে কোনোভাবেই যেন এই মানববন্ধন বা আন্দোলন কর্মসূচি এইটা যেন সরকারের বিপক্ষে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের এই প্রোগ্রামের ভিতরে যেন মানে তৃতীয় পক্ষ যেন না এসে বিশৃঙ্খলা যেন না করতে পারে, সেদিকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যদি আমাদের কাউকে সন্দেহমূলক মনে হয় তাহলে আমরা তাকে ফোর্স করব, তার পরিচয় জানতে যাব। সে যদি তার আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়, সে যদি বিশৃঙ্খলা করে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা তাকে তুলে দিব। আর হচ্ছে অবশ্যই আমি আবারও বলছি, সেটা হচ্ছে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন দাবি না আদায় হওয়া পর্যন্ত। বিশেষ করে যেহেতু আমাদের এটা একটা রায় সংক্রান্ত কাজ, একটা মামলা সংক্রান্ত কাজ, এবং এটা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ। আর আইন উপদেষ্টার মানে ওনার উপরই সবকিছু এখন ডিপেন্ড করতেছে। কারণ আপনি যখন মন্ত্রী পরিষদের চিঠিটা ফলো করবেন, সেখানে স্পষ্ট লেখা আছে আইন বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। তো এখন ওনাদের মতামত বা পজিটিভ মতামত নেওয়ার জন্যই আসলে, যেহেতু ওই মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন, আমরা তার কাছেই শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটি উপস্থাপন করব, যেন তিনি বিষয়টি ক্লিয়ার হন, যেন তিনি বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই যেন এই রায়টিকে সংশোধন করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ তিনি যেন সেটা ব্যবস্থা নেন। আপনাদের যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, সেটা করতে পারেন। আর না হলে আমি আমার লাইভটি এখন শেষ করব। আমি যদিও খুব শর্ট টাইমের জন্য এই লাইভটিতে এসেছি, এখন আমাদের একটি মিটিং চলতেছে। আমি দেখতে পাচ্ছি যে সেই মিটিং এর অধিকাংশ জনগণই আসলে এখন এই লাইভে আসেন, আপনারা লাইভটি দেখছেন। শাকিল খান অভি, হ্যাঁ, কোনো আশ্বাস আসলে এই সরকার বা যে কোনো সরকারই আসুক না কেন, তারা আশ্বাস জিনিসটা খুব ভালো দিতে পারে আর কি। তো কোনো আশ্বাস বা কোনো মিথ্যা আশ্বাস যেন আমাদের এই আন্দোলনটিকে স্থগিত না করতে পারে, সেটাই আমাদের চাওয়া এবং সেটাই আসলে আমাদের কাম্য। সেজন্য আসলে আমাদের যদি কোনো আশ্বাস দেওয়াও হয়, আমরা সেটা একটি নির্দিষ্ট একটি দিনক্ষণ চেয়ে আমরা আশ্বাসটি আমরা ওভাবে নিব। এবং এই রায়টাকে সংশোধন করতে হলে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সংশোধন করতে হবে এবং একটা নির্বাহী আদেশ প্রয়োজন। আর যে নির্বাহী আদেশটা আসবে আইন উপদেষ্টা স্যারের কাছ থেকে। সুতরাং ওইরকম একটা নির্বাহী আদেশের জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষা করা লাগে, যতদিন পর্যন্ত সেখানে অপেক্ষা করা লাগে, ওই রকম একটা প্রস্তুতি নিয়ে আমরা সেখানে যাব। মাহবুব চৌধুরী, অন্যভাবে লবিং করা যায় কিনা? যে আমরা অন্যভাবেও চেষ্টা করেছি বা করতেছি, সেটা আমাদের প্ল্যানে আছে। সেটা একটা ভিন্ন দিক এবং আন্দোলনের মাধ্যমে দাবি আদায়, এটা একটা সম্পূর্ণ ভিন্ন দিক। এবং এখন পর্যন্ত বৈধ ন্যায্য দাবি দেওয়া যাই কিছু মানে আদায় হয়েছে, সেটা অবশ্যই শান্তিপূর্ণ বা ন্যায্য আন্দোলনের মাধ্যমে হয়েছে। আমরা সেভাবে চেষ্টা করতে চাই, শুধু সেভাবে না, আমরা অন্যভাবে লবিং করেও চেষ্টা করতেছি। ইনশাল্লাহ পজিটিভলি এটা কালো আইনটা সংশোধন হবে। যাই হোক, তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর কি। এখন আপনারা যদি সেই সময় সাপেক্ষ পর্যন্ত অপেক্ষা করতে চান, সেটা করতে পারেন। আর যদি মনে করেন যে না, আসলে
1 বছর 2 বছর বা নতুন গভর্নমেন্ট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব না। আমরা চাচ্ছি যে এই ইন্টারনাল যে গভর্নমেন্ট আছে তাদের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসুক। সেজন্য আসলে আন্দোলনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, কারণ আপনার নতুন গভর্নমেন্ট ছাড়া আসলে আমরা যদি ওয়েট করি, অপেক্ষা করি, তাহলে সেটা নতুন গভর্নমেন্ট না আসা পর্যন্ত সম্ভব না। আর অতদিন পর্যন্ত ওয়েট অপেক্ষা করাও আসলে আমাদের পক্ষে সম্ভব না। অনেকের চাকরি চলে গেছে, 2 বছর হয়ে গেল বেকার আছে, কেউ 3 বছর, কেউ 1 বছর, কারো জুন মাসে প্রকল্প শেষ হয়ে যাবে, কারো ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, কারো বিগত জুন মাসে শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি গতকালকে একটা সাক্ষাৎকারে দেখলাম যে ইন্টারনাল গভর্নমেন্ট প্রায় 4 ইয়ার্স একটা প্ল্যান করতেছে। তো 4 ইয়ার্স যদি থাকার প্ল্যান করে আদার্স ওয়েতে যদি আমরা চেষ্টা করি, তাহলে 4 ইয়ার্স তো আমাদের অপেক্ষা করা অ্যাকচুয়ালি সম্ভব না। সেজন্য যা করার আমাদের রাজপথে নেমেই আসলে আমাদের করতে হবে। রাজস্ব ছাড়া কি চাকরি স্থায়ী করার কোন সিস্টেম আছে? চাকরি উন্নয়ন প্রকল্প থেকে যেটা হয়, উন্নয়ন প্রকল্প থেকে প্রথমে রাজস্ব খাতে স্থানান্তর হয় এবং রাজস্ব খাতে স্থানান্তর হওয়ার পরবর্তীতে 3 থেকে 5 বছর চাকরি সন্তোষজনক হওয়ার পরে চাকরি স্থায়ীকরণ করা হয়। এটা একটা সময় আরো লেন্দি প্রসেস ছিল, অনেক দীর্ঘ সময় লাগতো। তবে অধিদপ্তর মন্ত্রণালয় ভেদে 3 থেকে 5 বছরের ভিতরেই মূলত চাকরি স্থায়ীকরণ করা হয়। ভাই, প্রকল্পের আমরা রিসেন্ট যে স্মারকলিপিটা দিয়েছি, বলতে গেলে মানে 5ই আগস্টের পরে আর কি, রবিউল ইসলাম ভাই আপনাকে বলছি, সেখানে হচ্ছে আমরা প্রজেক্টের তালিকা সহ আমাদের কাছে যে প্রজেক্টের তালিকাগুলো ছিল সেগুলো সহই আসলে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যে শাকিল খান, আপনার কথার সাথে আমি একমত যে আসলে মুখের কোনো আশ্বাসে আসলে আমরা রাজপথ ছেড়ে আসাটা সেটা বোকামি হবে। অবশ্যই কোনো ডকুমেন্টস যেন আসে, বা অথবা আপনার আমরা যেহেতু শনিবারে প্রোগ্রাম করছি, প্রয়োজনে শনিবার যদি কোনো আশ্বাস তাদের কাছ থেকে আমরা পাই, আমাদের একটি প্রতিনিধি দল তারা রবিবার মিনিস্ট্রিতে গিয়ে তার সাথে দেখা করবে। দেখা করে রবিবারে আপনার কোনো ডকুমেন্টস বলতে নির্বাহী কোনো আদেশ যদি নিয়ে আসা পসিবল হয়, সেটা সর্বোচ্চ চেষ্টা করবে আর কি। ঠিক আছে, এই জন্যই প্রোগ্রামটা শনিবারে করার ফলে তিনি তো অবশ্যই ডাকবেন, আমি আশা করি তিনি অবশ্যই ডাকবেন। তার সাথে দেখা করার পরে, তার সাথে মৌখিক আশ্বাস পাওয়ার পরে রবিবার দিন মন্ত্রণালয় যদি তার সাথে দেখা করা যায় এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, তাহলে হয়তো একটা ডকুমেন্টস পাওয়া গেলেও যেতে পারে। আব্দুর রহিম ভাই, ইসলামিক ফাউন্ডেশন আমাদের সাথে আছে। ইসলামিক ফাউন্ডেশনের অনেকগুলো প্রকল্প আমাদের সাথে আছে। আপনাদের মসজিদ ভিত্তিক যে প্রকল্প আছে, মন্দির ভিত্তিক যারা আছে, যেমন সাইফুল ইসলাম ভাই আছে, একরামুল ভাই আছে, তারা আমাদের এই ফোরামের সাথে একদম শুরু থেকে 2020 সাল থেকেই আমাদের সাথে আছে। এবং আমি আশা করব যে আপনাদের ওই প্রকল্প থেকে আপনারা আপনাদের সর্বোচ্চ যে উপস্থিতি যেটা আপনারা নিশ্চিত করবেন। আসলে মূল কথা হচ্ছে যে উপস্থিতি। আসলে এইখানে একটি ফোরামের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা আগস্টের 24 তারিখে একটি বৃহদাকার আন্দোলন কর্মসূচি মহাসমাবেশে ডাক দিয়েছিলাম আগস্টের 24 তারিখ। তখন দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে আসলে আমাদের সেই প্রোগ্রামটি আমরা ক্যান্সেল করতে বাধ্য হই এবং আমরা তখন বলি যে পরবর্তীতে আমরা জানিয়ে দিব। তারপরেই আমরা যখন ওই প্রোগ্রামটি ক্যান্সেল করি, তারপরেই আপনারা দেখেন বেশ কিছু বিচ্ছিন্ন আন্দোলন কর্মসূচি হয়েছে। সেখানে আনসারদের একটা ইস্যু হয়েছিল,
আমাদেরই একাংশ, অন্য একটি গ্রুপ, তারা পরপর 2টি আন্দোলন করেছেন। বিভিন্ন অধিদপ্তর সচিবালয়ের সামনে আন্দোলন করছে, ছাত্ররা করছে, মানে এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, মানে একদম যাচ্ছে একটা অবস্থা হয়ে গেছে আসলে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই। তো ওই রকম অবস্থায় আসলে যেই সময়টা পার হচ্ছিল, ওই সময় মানে ডেইলি 4-5টা করে আন্দোলন, ডেইলি 4-5টা গ্রুপ রাস্তায় তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মনে করেন দাঁড়িয়ে আছে। ওই সময়গুলোতে যদি আমরা ওখানে অবস্থান করতাম, আমাদের অবস্থা ওই আনসারদের মতো হতো, ওই রিক্সাওয়ালাদের মতো হতো, ওই রকমই হইতো। তো যাই হোক, মূল্যায়নের একটা বিষয় আছে। আমরা অপেক্ষা করেছি, 3টা মাস অপেক্ষা করেছি। এখন যদি আপনারা দেখেন, আমি যদি আন্দোলনের কথাই বলি, এখন কিন্তু প্রথম দিকে যেরকম একটা আন্দোলনের একটা চাপ ছিল, ঢালাও ভাবে ডেইলি 10টা 20টা বিভিন্ন জায়গায় হচ্ছিল, এখন কিন্তু ওরকম হচ্ছে না। এখন একটা স্বাভাবিক স্থিতিশীল একটা জায়গায় এসেছে। এখন যদি আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে যৌক্তিক ন্যায্য দাবিটি যদি আমরা উপস্থাপন করতে পারি, আমার মনে হয় এখন আসলে সেই দাবিটা আদায় করা সম্ভব। যেহেতু আপনার কোর্টও বন্ধ ছিল, এখন কোর্ট খুলছে, এখন অনেক মামলা উঠতেছে, অনেক প্রকল্পের মামলা উঠতেছে, হাইকোর্ট ডিভিশনে বা অ্যাপিলেট ডিভিশনে অনেক মামলা উঠতেছে। তো এখন যদি এই মামলাগুলো হিয়ারিং বা শুনানির আগে যদি আমরা একটা নির্বাহী আদেশ নিয়ে আসতে পারি, তাহলে যে সমস্ত উন্নয়ন প্রকল্পের জনবলের মামলা এখন কোর্টে চলমান আছে, যাদের মামলা এই মাসে উঠবে বা আগামী সপ্তাহে উঠবে, তারা একটা আশার আলো দেখতে পাবেন। সুতরাং আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের মামলা আছে, আমাদের যে বিজ্ঞ আইনজীবী সালাউদ্দিন দোলন স্যার, তার কাছে শত শত প্রকল্পের মামলা আছে। সেই শত শত প্রকল্পের জনবলগুলো কোথায়, আমরা তাদেরকে দেখতে চাই, আমরা তাদের উপস্থিতি চাই। কারণ দেখেন, আপনার মামলা আছে এবং আপনি 460-এ আটকে আছেন, আর আপনি ঘরে বসে থাকলে তো 460 সংশোধন হবে না। 460 সংশোধন করার জন্য আপনাকে রাজপথে নামতে হবে। এটা কিন্তু শুধু ফোরামের কথা না, এটা আপনি যার কাছে আপনার মামলা তার কথা। বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ ব্যারিস্টার যারা সার্ভিস মামলা লড়েন, তাদের কথা হচ্ছে যে আপনারা কিছু একটা করেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, একটা নির্বাহী আদেশ লাগবে। এখন তারা তো গিয়ে বলতে পারতেছে না যে স্যার এরকম হাজার হাজার জনবল আটকে আছে, একটা নির্বাহী আদেশের জন্য আপনারা একটা নির্বাহী আদেশ দেন। নির্বাহী আদেশের জন্য আপনাকে বাধ্য করতে হবে সরকারকে, আপনাকে বুঝাইতে হবে সরকারকে। তো যাই হোক, সেজন্য আমি অনুরোধ করব, আমার মনে হয় এখনো প্রায় 200-300 মতো প্রকল্পের মামলা এখনো পেন্ডিং আছে, হাইকোর্ট ডিভিশন, আপিলেট ডিভিশন এখনো পেন্ডিং আছে। এই প্রকল্পের জনবলগুলো যদি আসে, তাহলে তো রাস্তা ফিল আপ হয়ে যাবে। শাকিল ভাই, আমি আশা করব আপনি আপনার প্রকল্পের পক্ষ থেকে, আপনারা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পক্ষ থেকে আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর রাকিব লিখেছে যে সকল দপ্তরের জনবল অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই সকল দপ্তরের জনবলই অংশগ্রহণ করবেন, এখানে কারো কোনো বাধা থাকবে না। রফিউল ইসলাম, আমরা যারা নিয়োগ বিধি অনুযায়ী উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, তাদের বিষয়টি হাইলাইটস করবেন, কেননা সব প্রতিষ্ঠান তো আর পিএসসির অধীনে না। এখানে আমি এই কথাটা আসলে ঠিক না। সব প্রতিষ্ঠান পিএসসির আন্ডারে তো প্রতিষ্ঠান থাকে না, পদ থাকে। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই যে পদগুলো অবশ্যই নবম গ্রেডের বা তদূর্ধ্ব বা ক্যাডার, নন ক্যাডারের যে পোস্টগুলো, সেগুলো পিএসসির অধীনেই থাকে। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের নিয়োগ বিধি অনুযায়ী এটা হাইলাইটস করব।
শুধু যে নিয়োগ বিধি অনুযায়ী আমাদের যে উন্নয়ন প্রকল্পে আমরা সরাসরি সরকারি বিধি মেনে যে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সরকারি বিধি বলতে গেলে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেখানে এখানে বয়সের যে বিষয়টা আছে, বিভিন্ন কোটা যে সিস্টেম ছিল সেগুলো সমস্ত কিছু, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, সমস্ত কিছু নিয়ম মেনেই কিন্তু উন্নয়ন প্রকল্পের জনবল চাকরিতে যোগদান করে। সেটা যে শুধুমাত্র সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবলই যে এই সিস্টেমে জয়েন করেছে সেটা কিন্তু না। আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ভাই বোনেরাও কিন্তু এইভাবেই জয়েন করেছেন। এটা এখন মানে যে সমস্ত ছেলেরা বা স্টুডেন্টরা আসলে এই আমাদের এই বিপক্ষে আসলে কথা বলে, বিশেষ করে আউটসোর্সিং এর বিপক্ষে যারা কথা বলে, তারা তো আসলে এ বিষয়ে তেমন কিছুই জানে না। এই নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তারা কিছুই জানে না, তো না জেনেই তারা বিভিন্ন ধরনের কথা বলে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আউটসোর্সিং এর নিয়োগ প্রক্রিয়াও আপনার বিধি মোতাবেকই হয়ে থাকে, তবে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা একটি কোম্পানির মাধ্যমে তাদের নিয়োগপত্রটা পেয়ে থাকে, কিন্তু যে সিস্টেমটা একইভাবে তাদের নিয়োগটা হয়ে থাকে। তো সুতরাং এইখানে কিন্তু অনেক প্রকল্পের মামলা আছে, যারা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অনেক মামলা আছে, সার্ভিস মামলা আছে, যারা 460-এর কারণে আটকে আছে। সুতরাং হাইলাইটস যে শুধুমাত্র উন্নয়ন প্রকল্পে সরাসরি নিয়োগপ্রাপ্ত বিধি মোতাবেক যাদের নিয়োগ হয়েছে শুধু সেটাই আমরা হাইলাইটস করব সেটা না, আমাদের হাইলাইটস থাকবে হচ্ছে 460। ঠিক আছে, আমাদের হাইলাইটস থাকবে এই 460, এই বৈষম্যমূলক যে রায়টা, এইটাকে বাতিল করতে হবে। এটাই আমাদের দাবি একটাই থাকবে। এখানে রাজস্বকরণ, স্থায়ীকরণ, এইসব বিষয়ে কোনো বিষয়ে আমরা কথা বলবো না, আমাদের সবাই একটাই দাবি থাকবে, আইন সংক্রান্ত বিষয়, মামলা সংক্রান্ত বিষয়। আর এই বিষয়টি যিনি দেখবেন তিনি হচ্ছে এখন মানে ওই মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্বে আছেন। তো তিনি যদি আমাদেরকে আশ্বস্ত করেন, তিনি যদি আমাদেরকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি এই বৈষম্যমূলক কালো আইন থেকে, এই আইনের বেড়াজাল থেকে, রায়ের বেড়াজাল থেকে তিনি যদি আমাদেরকে মুক্ত করতে পারেন, তাহলে আমরা সকল উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর হতে পারবো। কাজেই রাজস্ব খাতে স্থানান্তর যেহেতু আমরা রায়টা সংশোধন বা বাতিল হলে হইতে পারবো, কাজেই রাজস্ব খাতের দাবি জানানোর দরকার নাই, রায়টাকে বাতিলের দাবি জানাইতে হবে। রায় বাতিল হয়ে গেলে ওইটাও ইনশাল্লাহ সম্ভব। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক বড় ভাইরা যারা আমাদের ফোরামের সাথে শুরু থেকেই আছেন, তারা এই লাইভটি দেখছেন। বিশেষ করে ফকুল ভাই, আপনাকে অনেকদিন পরে দেখে অনেক ভালো লাগলো, আপনি এখানে আছেন। তো আপনারা যারা এখানে এখন এই লাইভটি দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই আমাদের আগামী 23 তারিখ শনিবার যেই কর্মসূচিটি ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। তো এই কামনা জানিয়ে, এই আহ্বান জানিয়ে আমি আমার এই লাইভটি এখানে শেষ করছি। আমাদের একটি মিটিং চলছে, আমাকে আবার সেই মিটিংয়ে অ্যাটেন্ড হতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।